সুড়ঙ্গের দ্বারা ঝিলে ফেলা হতো। মানে ঝিলের সাথে সংযুক্ত ছিল ওই সুড়ঙ্গ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ত্র সাধনার সময় সুহাসিনীকে কুটিরের বারান্দায় বের করে দিত সঞ্জীব। তাইও জানতে পারতো না যে কে বা কারা দেখা করতে আসতো সঞ্জীবের সাথে। বুঝেছি, কিন্তু এর একটা প্রতিকার তো অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আপনার মেয়ে কোথায়? ও মনে হয় মন্দিরে গেছে। তাই? আচ্ছা বেশ। দিবাকরের বাড়ি থেকে বেরিয়ে নরেনবাবুর বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলাম। হঠাৎই কি মনে হতে একবার বিশুর ঘরে এলাম। ঘরে আঁশটে গন্ধ ছড়িয়ে, বহুদিনের অপরিষ্কার ময়লা জমে। তারই মাঝে একটা মদের বোতল নিয়ে বসে রয়েছে বিশু। এক ঢোক করে খাচ্ছে আর আপন মনে বিড়বিড় করছে। আমি সরাসরি প্রশ্ন করলাম, সেদিন কি দেখেছিলে বিশু? কোনো উত্তর দিল না সে, কেবল নোংরা দাঁত বের করে বলল, ফিরে এসেছে তো, ফিরে এসেছে সঞ্জীব, ফিরে এসেছে। এই তো ঝিলের পিছনে যে পরিত্যক্ত জলা জঙ্গলটা আছে, ওখানে ওখানে। বিশুর কথার উপর আমার সন্দেহ ছিল ঠিকই, তাও ওর বলা স্থানে একবার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অতঃপর সে জায়গাটায় এসে বুঝলাম যে ছেলেটা মিথ্যে বলেনি। তন্ত্র সাধনার সকল লক্ষণই সেখানে উপস্থিত ছিল। হতাশ হয়ে সেখানেই বিশ্রাম হেতু বসে পড়লাম। এই মুহূর্তে সাধক গা ঢাকা দিয়েছে ঠিকই, কিন্তু সামনের অমাবস্যায় সে পুনরায় সাধনায় বসবে। তখন আর বজ্র ডাকিনীকে আটকানো সম্ভব হবে না। পূর্ণ মাত্রায় তার শক্তি সঞ্চিত হবে। ভয়ঙ্কর প্রলয়কারী হয়ে উঠবে সে। আমাকে যেভাবেই হোক সঞ্জীবকে আটকাতেই হবে, যেভাবেই হোক না কেন। ইতিমধ্যেই পুরোহিত মশাইকে আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে ফিরে এলাম নরেনবাবুর বাড়ি। দেখলাম এক শোকস্তব্ধ বাবা বারান্দায় নিশ্চুপ হয়ে বসে। আমি ওনার পাশে গিয়ে বসলাম। এই বজ্র ডাকিনীর নির্দেশেই বজ্রপাত ঘটছে এই গ্রামের বুকে, যা একের পর এক গ্রামবাসীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে।